প্রিয় দর্শক, প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর অনলাইনে ডেপুটি হেড মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? ভালোই বলা যায়। তো একটা যুদ্ধ বিরতি হয়েছে এবং তারপর একটা আলোচনার মুডে আছে চলছে, সবাই। সবাই হচ্ছে গিয়ে সেটা এর মধ্যে দিয়ে যে জটটা কাটে সবাই, সেটা হচ্ছে গিয়ে আমরা না, পুরো বিশ্ববাসী কিন্তু সেদিকে তাকিয়ে আছে আসলে ইসলামাবাদের দিকে, যে আসলে কি আলোচনা হয়, যে যুদ্ধটা আসলে স্থায়ীভাবে যুদ্ধবিরতি হয় কিনা। আমরা যখন আলোচনার জন্য দাঁড়িয়েছি, এই মুহূর্তে বিশ্ববাসীর চোখ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের হোটেল সারিনাতে, 5 স্টার হোটেল, ঠিক আছে, বিশ্বব্যাপী পরিচিতি। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসবেন পাকিস্তানের মধ্যস্থতায়। আলোচনা নিয়ে যে অনিশ্চয়তার কালো মেঘ তৈরি হয়েছিল, বিশেষ করে লেবাননে ইসরায়েলি বাহিনীর যে হামলা, মুহুর্মুহু হামলা, এর কারণে একটা কালো মেঘ তৈরি হয়েছিল। অনিশ্চয়তা কি কেটেছে? দেখুন, অনিশ্চয়তা কেটেছে কিনা সেটা হচ্ছে কি এই মুহূর্তে হচ্ছে গিয়ে সরাসরি নিশ্চিত করে বলা হচ্ছে কঠিন। কারণ হচ্ছে যখন যুদ্ধবিরতিটা শুরু হলো তখনই হচ্ছে গিয়ে ঘোষণাটা এলো, তখনও কিন্তু অনিশ্চয়তা ছিল যুদ্ধবিরতি আসলে ভেঙে যাবে কিনা। এখনও ধরুন এই মুহূর্তেও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসছে, যে ইসরায়েলি সংবাদ মাধ্যমে আমরা খবর দেখছি যে ইরানের সম্ভবত এই আলোচনা থেকে সরে যাচ্ছে, এরকম একটা ইঙ্গিত আছে। যদিও এই কথাটা বলা হয় যে যুক্তরাষ্ট্র এবং ইরানের যে আলোচনাটা হচ্ছে তার মধ্যে হচ্ছে এই আলোচনাটা নিয়ে হচ্ছে গিয়ে ইসরায়েলের আপত্তি রয়েছে। ইসরায়েলের আপত্তি রয়েছে এই কারণে তারা এই পর্যায়ে হচ্ছে গিয়ে যুদ্ধবিরতিটা মেনে নিতে পারছিল না। এবং তারা কিন্তু, আপনি দেখেছেন, যেদিন যুদ্ধবিরতির ঘোষণাটা এসেছে ঠিক সেই দিনই কিন্তু লেবাননের সবচেয়ে বড় হামলাটা কিন্তু ইসরায়েল চালিয়েছে, 200 জন মারা গেছে বুধবার। তো তারপরও কিন্তু হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছিলাম যে ইসরায়েলি আলোচনার মধ্যে নেই, এবং ইসরায়েল বলছিল হচ্ছে লেবানন হচ্ছে কি একটু থাকবে এই আলোচনা, এই যুদ্ধবিরতির মধ্যে। কিন্তু পরে আমরা দেখলাম যে যেটা হতে পারে যে যুক্তরাষ্ট্রের চাপে শেষ পর্যন্ত মেনে নিয়েছেন যে যুদ্ধবিরতির বিষয়টা ইসরায়েলের প্রধানমন্ত্রী। এখন দেখা যাবে হচ্ছে কি আসলে ইসলামাবাদের আউটকামটা কি আসে, ইসলামাবাদের আলোচনাটা কি হয়, তার উপর অনেক কিছু আসলে নির্ভর করবে। তো কাল যেটা শুরু হবে, অনেকেই বলছেন, বিশেষ করে আন্তর্জাতিক বিশ্লেষকেরা, যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনাটা হতে যাচ্ছে, সেই আলোচনাটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইসরায়েল ইন্টেনশনালি লেবাননে এভাবে হামলা চালিয়ে আলোচনাটাকে ভণ্ডুল করার চেষ্টা করছে। দেখুন একটু আগে কিন্তু আমি বললাম যে কথাটা, যে ইসরায়েল যখন হচ্ছে কি হামলা কিন্তু হচ্ছে কি লেবাননে কিন্তু চালিয়েই যাচ্ছে। এবং এই হামলার মধ্যে হচ্ছে কি দ্রুত ইসরায়েলের প্রধানমন্ত্রী কিন্তু গতকালই বলেছেন যে লেবাননের সঙ্গে আলোচনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সরাসরি আলোচনার জন্য যুদ্ধবিরতির ক্ষেত্রে। এবং কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু ভিন্ন কথা বলছেন, বা ওই জায়গা থেকে ভিন্ন কথা আসছে, তারা কিন্তু হামলা চালিয়ে যাওয়ার কথা বলছে। এই বিষয়গুলো এক ধরনের ইঙ্গিত দেয়। আমি কিন্তু যেটা বললাম যে ইসরায়েল কিন্তু বলা হয় যে ট্রাম্পকে, মানে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে প্ররোচিত করার ক্ষেত্রে মূল ভূমিকা ছিল কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যেটা হচ্ছে ফেব্রুয়ারিতে যে বৈঠকটি করেছিলেন হোয়াইট হাউসে, সেই বৈঠকে মূলত হচ্ছে গিয়ে ট্রাম্পকে উনি এটা করেন যে প্ররোচিত করেন, এবং এটা নিশ্চয়তা আদায় করেন যে ইরানে হামলা হবে, অভিযান হবে। তারপরে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র সিদ্ধান্তটা নেয়, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়েছিল ইসরায়েলের। এবং ইসরায়েল ইরানকে দেখে মধ্যপ্রাচ্যে তার বড় হুমকি হিসেবে, একমাত্র মানে বড় হুমকি হিসেবে ইরানকে দেখে, এবং মনে করে যে ইরানকে যদি হচ্ছে গিয়ে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে হচ্ছে গিয়ে তার মধ্যপ্রাচ্যে তার অস্তিত্ব নিয়ে আর কোনো হচ্ছে গিয়ে বাধার মুখে পড়তে হবে না। তো সেখানে দেখুন, যখন হচ্ছে ইরান যুদ্ধবিরতি, ইরানে কিন্তু যখন অভিযান চালালেন, এবং হচ্ছে গিয়ে যুদ্ধবিরতির আগের দিনও কিন্তু ট্রাম্প ঘোষণা দিলেন যে ইরানের সভ্যতা উনি হচ্ছে গিয়ে বিলীন করে দেবেন, এরকম ঘোষণা কিন্তু দিয়েছিলেন। তারপর দিনই কিন্তু যুদ্ধবিরতির কথা আসে। বা সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ইসরায়েলের চাওয়াটা তো কিন্তু এটাই, ইরানকে ধ্বংস করে দেওয়া, কিন্তু সেটা কিন্তু ঘটছে না। তো ফলে এটা মনে করতেই পারে কেউ হচ্ছে গিয়ে যে, এবং ইসরায়েলের পদক্ষেপগুলোতেও হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যুদ্ধবিরতিটা তারা মেনে নিতে পারছে না। ফলে এই যুদ্ধবিরতির এই যে আলোচনাটা ডিরেইল করার ক্ষেত্রে ইসরায়েলের ভূমিকা থাকতেও পারে, এবং সেটা কেউ যদি ধারণা করে সেটা অমূলক বলে উড়িয়ে দেওয়া যাবে না। লেবাননের হিজবুল্লাহরা ইরানের দীর্ঘদিনের প্রমাণিত বন্ধু, অন্যদিকে ইয়েমেনের হুতিরাও। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় ইরান লেবাননকে এই অবস্থায় রেখে
তারা শান্তি আলোচনায় বসবে? ইরান কিন্তু হচ্ছে গিয়ে 10টা শর্ত দিয়েছে যে আলোচনার ক্ষেত্রে, সেখানের মধ্যে কিন্তু একটা আছে জি। যে লেবাননে যুদ্ধ বন্ধ করতে হবে, লেবাননে হামলা বন্ধ করতে হবে। কিন্তু যেটা ওয়াশিংটন কিন্তু সেটা মানছে না। ওয়াশিংটন না, ইসরায়েল কিন্তু মানছে না। এবং ওয়াশিংটন কিন্তু এখন ইসরায়েলের যে হচ্ছে কি পদক্ষেপ দেখুন, ইসরায়েলে যখন ইরানে ইসলামাবাদে যখন ইরান এবং যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় বসছে, সেই সময় হচ্ছে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন তিনি লেবাননের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন। তেমনি লেবাননের প্রেসিডেন্ট তিনিও কিন্তু বলেছেন যে হচ্ছে গিয়ে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা অচিরেই শুরু হয়ে যাচ্ছে। এবং এরপর আমরা দেখলাম হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র কর্মকর্তারা বলছেন লেবানন এবং ইসরায়েলের একটা আলোচনা, সরাসরি আলোচনা একটা হবে, এটা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এটা কিন্তু হবে। তো ফলে এটা একটা গুরুত্বপূর্ণ দিক। লেবাননের এই যুদ্ধটা কিন্তু না থামলে হচ্ছে গিয়ে ইরান এবং ইসরায়েলের এই হচ্ছে এই আলোচনাটা অনেক ক্ষেত্রেই ফলপ্রসূ হবে না। তো সেই উদ্যোগটাও আমরা দেখতে পাচ্ছি যে আছে, যে লেবাননের যুদ্ধটা থামানোর ক্ষেত্রে। আবার যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তান তো মধ্যস্থতাকারী দেশ। তো বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কারা কারা থাকছেন, অন্যদিকে ইরান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে কারা থাকছেন, আপনার কাছে কি তথ্য আছে? দেখুন, এই আলোচনাটা তো হচ্ছে গিয়ে পাকিস্তানে শুরু করেছে, মধ্যস্থতার উদ্যোগটা পাকিস্তান সহ 4টা দেশ শুরু করেছিল। পরবর্তীতে হচ্ছে গিয়ে এই ধাপে এসে আলোচনাটা ইসলামাবাদে হয়, মত হয় যে ইসলামাবাদে তারা বৈঠকে বসবেন। এর মধ্যে ইরানের পক্ষ থেকে আমরা যতদূর জেনেছি যে ইরানের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন ডেলিগেট দলের, তাদের প্রতিনিধি দলের, সেটা ইরানের পার্লামেন্টারি স্পিকার বাগের গালিবাফ, উনি নেতৃত্ব দেবেন। তার সঙ্গে থাকবেন হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যিনি এর আগেও বিভিন্ন সময় নেগোসিয়েশনের কাজগুলো করেছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সেটার কেউ থাকবেন কি না প্রতিনিধি, সেটা আমরা এখনো নিশ্চিত না। তবে এটা বলে রাখা হলো, সেটা ইরানের যে স্পিকার তিনি কিন্তু এই বিপ্লবী রেভলিউশনারি গার্ড বাহিনীর কিন্তু কমান্ডার ছিলেন একসময়। তো ফলে আর ইরানের যিনি রাষ্ট্রদূত তিনি থাকতে পারেন। আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেরি ভান্স, এবং তার সঙ্গে হচ্ছে গিয়ে স্টিভ উইটকফ এবং হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার, ওনারা থাকবেন। আচ্ছা। এর সঙ্গে এই উইটকফ এবং কুশনার কিন্তু আপনি জানেন যে এই যুদ্ধ শুরুর আগে ইরানের সঙ্গে যে আলোচনা, যে ওমানের মধ্যস্থ হয়েছিল জেনেভায়, সেই আলোচনায় কিন্তু এরা দুজনেই ছিলেন। তো এরাই কিন্তু হচ্ছে গিয়ে আবার এই আলোচনাটা ইসলামাবাদে আসছেন। আর পাকিস্তান থেকে আমরা যত জানতে পেরেছি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এটার মধ্যে থাকবেন এই আলোচনায়, যেহেতু উনি একটু মূল মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন। আর ফিল্ড মার্শাল আসিম মুনির, তার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রী ইসাক দার তো থাকবেনই। আর ফিল্ড মার্শাল আসিম মুনির, যার সঙ্গে হচ্ছে যিনি এই যুদ্ধ বিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মনে করা হয়, যে ট্রাম্পের সঙ্গে সরাসরি তিনি যোগাযোগটা করতেন, উনার বিষয়টা এখন আমরা নিশ্চিত না যে উনি থাকবেন কিনা। আচ্ছা, এই যুদ্ধের অন্যতম পার্ট হচ্ছে লেবানন এবং ইসরায়েল, তাদের প্রতিনিধি কি থাকবে এই আলোচনায়? এই আলোচনায় তাদের কোনো প্রতিনিধি আমরা দেখতে পাচ্ছি না, তারা থাকছেন না বা তারা আমন্ত্রিত না। তো ওইখান থেকে একটু জানিয়ে রাখি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসাক দার বলেছেন যে যারা আলোচনায় আসবেন তার জন্য হচ্ছে অনারেবল ভিসার ব্যবস্থা কিন্তু পাকিস্তান রেখেছে। ফলে হচ্ছে নতুন ডেলিগেট টিমে নতুন যুক্ত হলে সে সঙ্গে সঙ্গে আলোচনায় যুক্ত হতে পারবেন। তবে এই আলোচনায় লেবানন কিংবা ইসরায়েল কেউ কিন্তু থাকছেন না, কারণ লেবানন ইসরায়েল বিষয়ে পাকিস্তান তো বলেই দিয়েছে। পাকিস্তানের হচ্ছে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে উনি ইসরায়েল হচ্ছে ভয়াবহ হচ্ছে গিয়ে হুমকি হচ্ছে গিয়ে মানব সভ্যতার জন্য, এই ধরনের একটা কথা বলেছেন। তো ইসরায়েলকে এই আলোচনায় রাখা হচ্ছে না, যে লেবাননও এই আলোচনায় থাকছে না। তখন ওই একটু আগে আমি যেটা বললাম যে লেবানন এবং ইসরায়েলের মধ্যে পৃথক আলোচনার একটা হওয়ার উদ্যোগ দেখছি, সেই উদ্যোগটা নিচ্ছে হচ্ছে যুক্তরাষ্ট্র। তো এখানে বলে রাখি যে পাকিস্তানে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে আলোচনাটা হচ্ছে, সেই আলোচনাটা যদি না থাকে, তাহলে হচ্ছে এটার কিছু দুর্বলতাও থাকে। যুদ্ধের, কিন্তু ইসরায়েলও যুদ্ধের একটা পার্ট, লেবাননও কিন্তু যুদ্ধের একটা পার্ট। তো ইসরায়েল যদি না থাকে, এই আলোচনায় যদি হচ্ছে কি যে সিদ্ধান্তগুলো আসবে, সেই সিদ্ধান্তগুলো মানতে ইসরায়েলকে বাস্তবায়নে ইসরায়েল বাধ্য থাকছে না। ফলে ইসরায়েল হচ্ছে কি তারা হামলা চালিয়ে যেতে পারে। হামলা চালানোর ক্ষেত্রে তারা বলবে যে তারা তো এর মধ্যে নেই, তারা তো ইনভলভই ছিল না। এবং লেবাননের ক্ষেত্রেও তাই প্রযোজ্য। লেবানন হিজবুল্লাহ কিন্তু তাই বলতে পারে, আমরা তো হচ্ছে কি এর মধ্যে নেই, কারণ আমরা আলোচনার মধ্যে নেই। ফলে ওই সংঘাতের একটা ঝুঁকি থাকবে। সেক্ষেত্রে যেটা হবে, সেটা যুক্তরাষ্ট্রের দায়িত্ব হবে ইসরায়েলকে মানানো, ইরানের দায়িত্ব হবে হচ্ছে গিয়ে হিজবুল্লাহকে মানানো। এই বিষয়টা সবার চোখ যখন ইসলামাবাদের দিকে, হোটেল সারিনার দিকে, তখন এই আলোচনার ক্ষেত্রে কোনো অনিশ্চয়তা আছে কিনা? দেখুন, এখন পর্যন্ত কোনো অনিশ্চয়তা নেই।
আমার যতদূর আমরা হচ্ছে জানতে পেরেছি হচ্ছে গিয়ে ইসলামাবাদ কিন্তু পুরোপুরি প্রস্তুত। ইসলামাবাদ হচ্ছে গিয়ে এই ধরনের আলোচনা, এত বড় পরিসরের গুরুত্বপূর্ণ একটা আলোচনার ক্ষেত্র হিসাবে পাকিস্তান দীর্ঘদিন কিন্তু অনুপস্থিত ছিল বিশ্বের হচ্ছে গিয়ে রাজনৈতিক অঙ্গনে। সেক্ষেত্রে এখন তারা হচ্ছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই যুদ্ধের মধ্য দিয়ে। এবং ইসলামাবাদে আমরা যতদূর জেনেছি হচ্ছে গিয়ে যে যেখানে আলোচনাটা হবে সারিনা হোটেলের পাশে রেড জোন, পুরো ইসলামাবাদ শহরের এখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইসলামাবাদে হচ্ছে 10,000 নিরাপত্তা রক্ষী কিন্তু মোতায়েন আছে, মানে টহল দিচ্ছে। যেখানে সারিনা হোটেলের পাশে বললাম যে রেড জোন হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি অফিসগুলো আছে, সেখানে হচ্ছে গিয়ে প্রবেশাধিকার কিন্তু এখন হচ্ছে গিয়ে নিয়ন্ত্রিত, যে কেউ ঢুকতে পারছে না। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে হোটেল সারিনায় অন্যান্য দেশের অতিথি, এমনকি পাকিস্তানের অতিথিদেরও বের করে দেওয়া হচ্ছে। মানে বলা হচ্ছে যে আপনারা এখন থাকবে না, এই মিটিং এর পরে আপনারা থাকবেন। কিন্তু কেউ কোনো ডিসক্লোজ করছে না যে কারা আলোচনায় থাকছে। না, আলোচনায় থাকছে প্রতিনিধি দলগুলো তো আছে, হোটেল কর্তৃপক্ষ। হোটেল কর্তৃপক্ষ না, ওটা হচ্ছে হোটেল কর্তৃপক্ষ বলছে না, কিন্তু হচ্ছে প্রকারান্তরে আমরা জানি বিভিন্ন মাধ্যমে যে এরা আলোচনা যাচ্ছেন। এবং ইসলামাবাদে কিন্তু হচ্ছে সাধারণ ছুটি, পুরো সাধারণ ছুটি। হ্যাঁ, ইসলামাবাদ আছে সাধারণ ছুটি, গতকাল সাধারণ ছুটি ছিল, রোববার তো এমনিতেই ছুটি, সাপ্তাহিক ছুটি। তো সব মিলিয়ে হচ্ছে ইসলামাবাদ হচ্ছে একটা নিরাপত্তার চাদরে মোড়ানো। কিন্তু এই নিরাপত্তার প্রস্তুতি নিয়ে কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি গতকালই কিন্তু বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর জিমি বেকার তার সঙ্গে। তো সব মিলিয়ে হচ্ছে ইসলামাবাদ কিন্তু প্রস্তুত এক অর্থে। আচ্ছা। এবং ইরানের ডেলিগেট, ইরান হচ্ছে গিয়ে ইরানের যিনি রাষ্ট্রদূত, তিনি কিন্তু জানিয়ে ফেলেছিলেন একটা টুইটে যে 9 তারিখে হচ্ছে গিয়ে ইরানের ডেলিগেট দল পাকিস্তানে পৌঁছাবে। কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে কি আবার উনি টুইটটা মুছে ফেলেছেন, 9 তারিখ 10 তারিখে হতে পারে। তো যাই হোক না কেন, এখন পর্যন্ত হচ্ছে কি তারা কেউ যাচ্ছেন না, এই বিষয়টা কিন্তু হচ্ছে গিয়ে আমরা জানছি না। আমরা জানছি কিন্তু এখন পর্যন্ত তারা যাচ্ছেন, এবং বৈঠকটা আলোচনাটা হচ্ছে। আলোচনাটা ফলপ্রসূ হবে কিনা সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা সময় সাপেক্ষ বিষয়। কারণ হচ্ছে গিয়ে 10টা যে শর্ত এইগুলোর মধ্যে অনেক দর কষাকষি হবে, এবং সেটা নিয়ে হচ্ছে পাল্টাপাল্টি আলোচনা কিন্তু এখন আমরা দেখছি, ট্রাম্পের কথা দেখছি, ইরানের কথা দেখছি। তো আলোচনাটা হবে, আলোচনা কত ফলপ্রসূ হবে সেটা নিয়ে কিন্তু হচ্ছে গিয়ে এখন অনিশ্চয়তা কিন্তু একদমই কেটে গেছে, সেটা বলা যাবে না। আলোচনা চলুক আলোচনার মতো করে। অন্যদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ক্ষেত্রে কতটা অগ্রগতি আছে? দেখুন, হরমুজ প্রণালী খুলে দেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই জায়গায়, এবং এই যুদ্ধবিরতির জায়গায় আসার ক্ষেত্রে হরমুজ প্রণালী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই কারণে যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে তেলের আন্তর্জাতিক বাজার হচ্ছে গিয়ে অস্থির, এবং যে কারণে যুক্তরাষ্ট্র নিজেও চাপে আছে, ট্রাম্প নিজেও চাপে পড়েছেন সেটা বলছেন। এবং ট্রাম্প সর্বশেষ এই হরমুজ প্রণালীতে নিয়েই হচ্ছে কিন্তু এই আলোচনাটা কিন্তু অনেক জায়গায় ঠেকে যেতে পারে। কারণ ইরানের যে 10টা শর্ত, সেই 10টা শর্তের মধ্যে একটা আছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ তাদের সাথে থাকবে। আবার ডোনাল্ড ট্রাম্প কিন্তু হচ্ছে যুদ্ধ শুরুর পরপরই কিন্তু বলে আসছেন হচ্ছে কি হরমুজ প্রণালী তারা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে ইরানকে সাথে নিয়ে। তো সেটা কিন্তু হরমুজ প্রণালী এই শেয়ারিংটা কিন্তু ইরান দিতে চাইছে না। এখন এই যে হরমুজ প্রণালী কিন্তু এখন হচ্ছে গিয়ে সচল হয়নি, যে বুধবারে যুদ্ধবিরতির ঘোষণার পর 5টি জাহাজ পাস করেছে হরমুজ প্রণালী দিয়ে। তারপর দিন বৃহস্পতিবার হচ্ছে গিয়ে পাস করেছে হচ্ছে 7টি জাহাজ, যেটা হচ্ছে স্বাভাবিক সময় হচ্ছে অনেক কয়েকশো কম। তো এই কারণে হচ্ছে গিয়ে এখন ট্রাম্প কিন্তু গতকাল আবার বলেছেন যে ইরান এখনো হরমুজ প্রণালীতে হচ্ছে গিয়ে জাহাজ চলাচল করতে দিচ্ছে না, এবং ইরান যেটা বলছে, ইরান হচ্ছে গিয়ে একটা টোল ধার্য করেছে। ইরান তার সিদ্ধান্ত অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী হরমুজ প্রণালীতে জাহাজের কিন্তু চলাচল করতে দিচ্ছে, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষে আবার মেনে নেওয়া কঠিন। তো এই জায়গায় এখন পর্যন্ত জাহাজ চলাচল সচল হয়নি, ফলে আন্তর্জাতিক তেলের বাজার কিন্তু এখন হচ্ছে সুস্থির হয়নি। যে কারণে যুদ্ধবিরতির ঘোষণার পর তেলের ব্যারেল প্রতি তেলের দাম $100 নিচে নেমেছিল ঠিকই, কিন্তু হচ্ছে গিয়ে আবার কিন্তু বেড়ে আবার আজ $98 উঠে গেছে। এটার ক্ষেত্রে অবশ্য অন্য একটা ভূমিকা রেখেছে সৌদি আরব হচ্ছে গিয়ে জানিয়েছে যে ইরানের হামলায় তাদের পাইপলাইন এবং রিফাইনারি ক্ষতিগ্রস্ত হয়ে তাদের হচ্ছে গিয়ে দৈনিক 10 লাখ ব্যারেল তেল কম উৎপাদন হচ্ছে। তো এটার একটা ইম্প্যাক্ট এখানে পড়েছে, যে কারণে হচ্ছে গিয়ে তেলের দাম আবার বেড়েছে। তো হরমুজ প্রণালী খুলে দেওয়ার ক্ষেত্রে এখনো কোনো হচ্ছে মীমাংসা কিন্তু এখন আসেনি, এবং এটা স্বাভাবিক হতে সময় লাগবে, এটা বিশ্লেষকরা কিন্তু বলছেন। আমরা আশা করব যে নিশ্চয়ই ইরান হরমুজ প্রণালী খুলে দিবে, তার আগে যুদ্ধ বন্ধ হবে, লেবাননেও ইসরায়েলি হামলা বন্ধ হবে, এবং পাকিস্তানের যে আলোচনার জন্য দুই পক্ষ বসেছে নিশ্চয়ই সেখানে ফলপ্রসূ আলোচনা হবে, এবং আমরা এই অঞ্চলে শান্তি দেখতে পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, নির্বাচিত খবরে কথা বলছিলাম প্রথম আলোর অনলাইনে ডেপুটি হেড মুনিরুল ইসলামের সঙ্গে। আমরা আলাপ করছিলাম পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে শান্তি আলোচনা সেটি নিয়ে। নির্বাচিত খবর আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গেই থাকুন।